চলতি মাসেই দেখা যাবে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলে মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা, রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব, ফেব্রুয়ারির মধ্যেই আসবে করোনার টিকা। যাবজ্জীবন মানে ৩০ বছর সাজা, আপিল বিভাগের রায়। তবে আদালত চাইলে হতে পারে আমৃত্যু কারাদণ্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। প্রতি মাসের ১ তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে সব শেষ দুটি স্প্যান বসানোর কাজের অগ্রগতির খবর। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। ৪১টি স্প্যানের মধ্যে বাকি আছে যে দুটি, তা বসিয়ে দেওয়া হলেই দৃশ্যমান হয়ে যাবে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু। এই আনন্দক্ষণে সন্তোষ প্রকাশ করে সেতু কর্তৃপক্ষ বলছে, অপেক্ষার অবসান হতে যাচ্ছে মূল অবকাঠামো নির্মাণের। এরপর সেতুতে গাড়ি ও রেল চলাচলের জন্য উপযুক্ত করে তুলতে সামনের দিনগুলোতে গতি আসবে স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীর এই মাথা থেকে শুরু করে ওই মাথা, মাওয়া থেকে জাজিরা প্রান্ত, কঠিন জলরাশির বুক ছিঁড়ে রড কনক্রিটের সমন্বয়ে জেগে ওঠা ৪২টি পিলারে দৃশ্যমান এখন ৩৯টি স্প্যান। যে স্প্যানগুলো উঠানো হয়েছে তার অর্ধেকের বেশি স্প্যানে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। আশা জাগানিয়া এই ছবি বলছে, খুব কাছেই স্বপ্ন। সেতুর সবচেয়ে কঠিন কাজ, সবগুলো পিলার নির্মাণের পর এবার সব স্প্যান বসানোর কাজও শেষ হতে যাচ্ছে চলতি মাসে। করোনার কারণে জুন থেকে সেপ্টেম্বর এই ৪ মাস কাজ বন্ধ থাকলেও গত ২ মাসে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়েছে। এই সময়টায় প্রতি মাসে ৪টি করে বসেছে ৮টি স্প্যান। এর আগে কোনো মাসে সর্বোচ্চ ৩টি স্প্যান বসানোর রেকর্ড ছিল। দুই পারের সাথে আগেই সেতুর সংযোগ ঘটেছে। জাজিরা প্রান্তে এখন ২৯টি টানা আর মাওয়া প্রান্তে বসানো আছে 10টি স্প্যান। দুই প্রান্তকে জোড়া দিতে মাঝ নদীতে বাকি আছে 2টি স্প্যান বসানো। সেটি বসে গেলে বড় একটা মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় পদ্মা সেতু। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। এগিয়ে আনা হচ্ছে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সেতুতে প্রায় ৩,০০০ করে স্ল্যাব বসাতে হবে। স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছে পদ্মা সেতুর কাজ। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পর বাকি থাকবে রোড আর রেল স্ল্যাব বসানোর চ্যালেঞ্জ। সব মিলে সেতুতে গাড়ি চলাচল করতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে ধর্মের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টিকারীদেরকে রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিজয়ের মাসের প্রথম দিনও রাজপথ সরব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে। মঙ্গলবার বিকেলে রাজধানীতে মানববন্ধন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দোয়েল চত্বর থেকে হাইকোর্ট পর্যন্ত বিস্তৃত ছিল যুবলীগের মানববন্ধন। তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতি নয়, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের বিচারের দাবি তোলা হয় সেখানে। এই ষড়যন্ত্রকারীরা কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে এখন ভিন্ন রূপে? কোথা থেকে এদের টাকা আসছে? কি তাদের এজেন্ডা? তারা কি করতে চাচ্ছে? এই সকল ব্যাপারে প্রশাসনিক তদন্ত হওয়া উচিত। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। এদিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা ইতিহাস ঐতিহ্যের উপর আঘাত হানতে চায় তাদের কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আমাদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায় তাকে নিশ্চয়ই কোনোভাবেই সহ্য করবার কোনো ধরনের কারণ নেই এবং সহ্য করা হবে না।
সিলেটেও প্রতিবাদে ফুঁসে ওঠেন সংস্কৃতি কর্মীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনা অবমাননাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ভাস্কর্য নিয়ে যে অবমাননা হচ্ছে এবং আমাদের সংবিধানের যে অবমাননা হচ্ছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদেরকে এখনই দমন করা হোক এবং আমাদের সেই সোনার বাংলা বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হোক। মানববন্ধন কর্মসূচিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ সহ 11টি সংগঠনের কর্মীরা অংশ নেন। ইকরাম হুসাইন, সময় সংবাদ। শ্রীলঙ্কায় জঙ্গল ছেলে ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতির পাল। অবশেষে সরকারের সবুজ সংকেত পেল গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আপামর জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে শুধু দেশে আবিষ্কৃত এই ভ্যাকসিনকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাই নিয়ম মেনে কাজ করলে পাশে থাকবে সরকার। প্রয়োজনে পরবর্তী ধাপে যুক্ত হবে সরকারি প্রতিষ্ঠান আইডিসিআর। এছাড়া ভ্যান কোভিডের নাম বঙ্গ ভ্যাক রাখারও প্রস্তাব দেন সচিব। দেরিতে হলেও দেশীয় ভ্যাকসিন উৎপাদনের দাবিদার গ্লোব বায়োটেক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দল। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের মহাপরিচালক সহ প্রতিনিধি দলকে গ্লোবের ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, গোটা দেশকে টিকার আওতায় আনতে দেশীয় ভ্যাকসিনের বিকল্প নেই। 3 কোটি ডোজ আমরা 1.5 কোটি মানুষকে দিতে পারবো। এর বাইরে আমাদের হিউজ জনসংখ্যা কিন্তু পড়ে আছে। তাদেরকে যখন আমরা এই 17 কোটি মানুষকে টার্গেট করে পর্যায়ক্রমে যখন আমরা দেওয়ার ব্যবস্থা নিব টুডে অর টুমরো, অবশ্যই আমি মনে করি যে দেশের এই প্রোডাক্টের উপর আমাদের নির্ভর করতেই হবে। আমরা অবশ্যই যত দ্রুততার সাথে স্টেপ নেওয়া যায় আমাদের বাংলাদেশের ভিতরে, এইটা আমরা অবশ্যই পদক্ষেপ নিব। নিয়ম মেনে কাজ করলে প্রতিটি ধাপেই গ্লোবের পাশে থাকবে সরকার। প্রয়োজনে সার্বিক সহায়তায় থাকবে আইডিসিআর। যে নিয়মতান্ত্রিক কাজগুলো একটা ভ্যাকসিন তৈরির জন্য লাগে, সেগুলো তাদেরকে তো অবশ্যই করতে হবে এবং সেইটা করার জন্য আমাদের পক্ষ থেকে যেই জায়গাগুলোতে সহযোগিতা করার দরকার, আমি এক কথায় বলে দিতে পারি, আমি সেটার জন্য করতে প্রস্তুত আছি। তবে আবার এটা আমরা বলে রাখি যে সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না। তবে ভ্যান কোভিডের নাম বদলে বঙ্গ ভ্যাক করার প্রস্তাব দেন তারা। দেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গটা আপনাদের থাক, আমি নিজে বলেছি এবং তারা এগ্রি করেছে আমার সাথে সকলেই, এবং তারা বলছে অবিলম্বে যত পত্রালাপ হবে এখন থেকে সারা বিশ্বে তারা পরিবর্তন করে বঙ্গ ভ্যাক্স নাম দেবে। এদিকে কালক্ষেপণ করায় আইসিডিডিআরবির পরিবর্তে নতুন সিআরও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে করোনার টিকা আসবে। দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় 8 মার্চ। এরপর এখন পর্যন্ত আক্রান্ত ছাড়িয়েছে 4.5 লাখের বেশি, আর মারা গেছেন 6,500-এরও অধিক। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কোভিড টিকা আবিষ্কারের পর চলছে মানবদেহে তা কতটুকু কার্যকর সেই পরীক্ষা। ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে সরকার, যার 3 কোটি ডোজ বিনামূল্যে পাবেন দেশবাসী। সোমবার মন্ত্রিপরিষদ সচিব জানালেন এই তথ্য। এই 3 কোটির টোটালটাই ফ্রি দেওয়া হবে। এর একদিন পরই স্বাস্থ্য সচিব জানালেন ফেব্রুয়ারির মধ্যেই দেশে টিকা আসছে। মঙ্গলবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আমরা সব জায়গাতে বলছি খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন পেয়ে যাব, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরো সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সচিব। আমরা হসপিটালগুলোকে সেকেন্ড ওয়েভ মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। এ সময় তিনি করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক পরার জোর আহ্বান জানান। মাস্ক পরুন, সেবা নিন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস।
প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের পাশাপাশি জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত প্রতিষেধকে। দুটি ভ্যাকসিনই করোনা থেকে 95% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। তবে অন্যান্য ভ্যাকসিন থেকে এর দাম কিছুটা বেশি। প্রতি 2 ডোজে সর্বনিম্ন $4 থেকে $33 পর্যন্ত খরচ পড়বে। করোনা মহামারীর লাগাম টেনে ধরতে আশার আলো দেখাচ্ছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, ফাইজার, জার্মানির বায়োএনটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা। সবশেষ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছে মডার্না। আরএনএ টাইপের মডার্নার ভ্যাকসিনের 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। -20°C তাপমাত্রায় এটি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মডার্নার ভ্যাকসিনের দাম পড়বে $33। ভাইরাল ভেক্টর টাইপের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের 2 ডোজের কার্যকারিতা পাওয়া গেছে 62 থেকে 90% পর্যন্ত। ফ্রিজে এটি স্বাভাবিক তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে। এটির দাম পড়বে $4, যা বাংলাদেশি টাকায় প্রায় 400। ফাইজার ও জার্মানির বায়োএনটেকের প্রতি 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। এটি সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। আরএনএ টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20। প্রতিযোগিতায় থাকা রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি 2 ডোজে কার্যকারিতা পাওয়া গেছে 92%। স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে স্পুটনিক 5। 2 ডোজে খরচ হবে $10। ওমর ইনান, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 31 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,675 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,293 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,501 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 27,88,202 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,293 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,67,225 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,675 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,513 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,83,224 জন। যাবজ্জীবন মানে 30 বছরের জেল। তবে কোনো আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে আজীবন থাকতে হবে জেলে। মঙ্গলবার এ রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ রায়ে যাবজ্জীবন দণ্ড নিয়ে বিভ্রান্তি দূর হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। যাবজ্জীবন সাজার মেয়াদ কত এ নিয়ে গেল কয়েক বছর ধরে বিতর্ক চলে আসছিল, বিশেষ করে যখন দেশের সর্বোচ্চ আদালত কোনো কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দেন, তখন এই বিতর্ক আরও জোরালো হয়। মঙ্গলবারে বিতর্কের অবসানের জন্য আরেকটি রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেন, কারো যাবজ্জীবন কারাদণ্ড হলে তাকে 30 বছর জেলে থাকতে হবে। তবে কোনো আদালত কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে তাকে জেলে থাকতে হবে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত। অ্যাটর্নি জেনারেল বলছেন, এ রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে বিভ্রান্তির অবসান হলো। যাদের শুধুমাত্র যাবজ্জীবন লেখা আছে তারা 30 বছরের সুবিধাটা পাবেন। যদি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কেউ, অন্য কোনো আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, এই ধরনের কোনো ট্রাইব্যুনাল যদি কোনো ধরনের মামলায় কারো যদি আমৃত্যুর আদেশ দেন, সেই ক্ষেত্রে এই যে বেনিফিটটা যে 30-এর বেনিফিট বা 30 বছর, এটা হবে না, তাদের আমৃত্যু থাকতে হবে। এই রায়ের সঙ্গে একমত হলেও আবারও রিভিউ করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই রায়ের মাধ্যমে যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে যে ধোঁয়াটে পরিবেশ ছিল, এটির অবসান ঘটল। যেখানে আমৃত্যু হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না। তাই এটাকে প্রয়োজন বোধে আবার পুনর্বিবেচনার জন্য আমরা সেকেন্ড রিভিউ করতে পারি। জানা যায়, 30 বছরের যাবজ্জীবন কারাদণ্ড হলেও রেওয়াত পেয়ে সাজা কমে 22 থেকে 23 বছর সাজা খাটেন আসামিরা। দেশের কারাগারে বর্তমানে যাবজ্জীবন প্রাপ্ত আসামির সংখ্যা 5,052 জন।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় ৬ মানব পাচারকারীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির ওয়েবসাইটে প্রত্যেক পলাতক আসামির ছবি, জন্ম তারিখ, অপরাধের বিবরণ দিয়ে তাদের ধরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে। এদিকে মানব পাচারের সঙ্গে দুটি বিদেশি এয়ারলাইন্সের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। প্রাথমিক তদন্তের পর আটক করা হয় বেশ কয়েকজন মানব পাচারকারীকে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে দেশে বিদেশে ছড়িয়ে থাকা মানব পাচার চক্রের আরও চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানায়, এ ঘটনায় ৬ জন বাংলাদেশি শনাক্ত হয়েছে যারা বিদেশে বসেই মানব পাচার করে। এদের একজনের অবস্থান জানা গেলেও বাকিদের খোঁজ মিলছে না। তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। ইতোমধ্যে আমরা নিশ্চিত হয়েছি যে ৬ জন আছে চক্র যারা বাইরে বসে এই লোকগুলোকে নেয়ার পেছনে তারা কাজ করে। তখন আমরা চিন্তা করলাম এই লোকগুলোকে আইনের আওতায় যদি আনতে হয় তাহলে আমাদের ইন্টারপোলের সহায়তা প্রয়োজন হবে, এবং আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি এবং আমাদের রিকোয়েস্টের বেসিসে ইন্টারপোল ইতোমধ্যে ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ ইস্যু করেছে। এদিকে লিবিয়ায় মানব পাচারের সাথে বিদেশি দুইটি এয়ারলাইন্সের সরাসরি সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। যারা গেছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা এয়ারলাইন্স তাদেরকে নিয়ে গেছে। সেই এয়ারলাইন্সগুলোতে এই লোকগুলো যখন যায়, এরা ভিজিটে গেছে, কনফারেন্সে গেছে, তো কনফারেন্সে যদি যায়, ভিজিটে যদি যায়, তাহলে তো তাকে রিটার্ন টিকিট নিতে হবে। আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে যে লোকগুলো এখানে আহত নিহত হয়েছে তারা ওয়ান ওয়ে টিকিটে গেছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা কোনো রকম স্যাটিসফ্যাকশন অ্যান্সার দিতে পারেনি, তাহলে তাদেরকে দায়িত্ব এটা নিতে হবে। এখনই মানব পাচার রোধে উদ্যোগ না নিলে এই ধরনের মর্মান্তিক মৃত্যু আরো ঘটার আশঙ্কা পুলিশের অপরাধ তদন্ত সংস্থাটির। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ভূমিদস্যুদের কবল থেকে দক্ষিণ ঢাকার খাল উদ্ধারের হুঁশিয়ারি মেয়র তাপসের। যে কোনো দিন ভাঙা হবে নদী দখল করে গড়ে ওঠা এমপি আসলামের পাওয়ার প্লান্ট ও ইকোনমিক জোন। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর বাধার মুখে নিজেদের আবাসস্থল হারিয়ে একটি গুচ্ছ গ্রামের ৮১২টি বাঙালি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। এমনকি তাদের আগের জায়গা ফিরিয়ে দিতে আদালত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনাও ২ বছরে বাস্তবায়ন হয়নি। ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বাঙালিদের তাদের আগের জায়গায় নেওয়া যাচ্ছে না বলে দাবি জেলা প্রশাসকের। সাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমি বিরোধ নিষ্পত্তি। বিরাজমান বিরোধের জন্য দায়ী করা হচ্ছে ৭২ ধারা শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ এই ধারাটিকে। এই ধারার কারণেই এক যুগের বেশি সময় ধরে নিজেদের আবাসস্থল হারিয়ে একটি গুচ্ছগ্রামে মানবেতর জীবন কাটছে ৮১২টি বাঙালি পরিবারের। আমাদের কোনো স্থানীয় পাতলের মাটিটা পর্যন্ত নাই, এই একটু জমিতে কোনো মেলে আছে, কষ্ট রে খাই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে সোনামিয়া টিলায় বসবাস শুরু করে বাঙালি পরিবারগুলো, কিন্তু চুক্তি বিরোধী ইউপিডিএফ ওই বসতি থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করে দেয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলার সোনামিয়া টিলা থেকে উচ্ছেদ হওয়া বাঙালি পরিবারগুলোর এখন দুর্বিষহ জীবন। বাড়ির টিনের চালে কবুতর কিংবা গোয়ালবরা গরু অথবা ছায়া সুনিবিড় রাস্তা দেখে এই গুচ্ছগ্রামের প্রকৃত চিত্র অনুধাবন করা যাবে না। বছরের পর বছর এখানকার বাসিন্দারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। অব্যক্ত বেদনা কেঁদে বেড়াচ্ছে এখানকার পথে প্রান্তরে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদকৃত জায়গা বাঙালি পরিবারগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে ২০১৮ সালে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু রহস্যজনকভাবে এখনও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। নিজস্ব জায়গা নাই থাকার, বাসা নাই থাকার, চলাফেরা খুব কষ্ট। শিক্ষা ব্যবস্থা কোনো কিছু এখানে ভালোভাবে নাই। ৮১২ পরিবারে ৪,০৬০ একর জমি, আমাদের জমি আমরা চাই। তবে জেলা প্রশাসকের দাবি, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাঙালিদের সেখানে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আর পুলিশ বলছে সন্ত্রাসী হামলার মাধ্যমে উচ্ছেদের ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। শান্তি চুক্তির পরে সবাই যখন পাহাড়িরা বাইরে ছিল, তারা যখন ফিরে আসছে, তখন দেখা যাচ্ছে যাকে আমি সেটেলমেন্ট দিয়েছি সেও বলছে আমার জমি, যিনি আগে একসময় চাষ করতেন তখন সে বলছে তার জমি। তো এই প্রবলেমগুলো যতক্ষণ অ্যাড্রেস না হবে ততক্ষণ ভূমির মালিকানা নিয়ে এই জটিলতা শেষ হবে না। আঞ্চলিক গ্রুপগুলোরই এরকমেরই একটা ঘটনা পরিপ্রেক্ষিতে যথাযথভাবে এটা কিন্তু মামলা রুজু হয়েছে এবং ওটা এখন তদন্ত পর্যায়ে আছে।
অভিযোগ রয়েছে ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদের পর দখলদারিত্ব বজায় রাখতে সেখানকার নাম পরিবর্তনের পাশাপাশি রাস্তার পাশে ধর্মীয় স্থাপনা তৈরি করছে ইউপিডিএফ নেতা প্রসিদ্ধ কিশোর অনুসারীরা। আর সেখানে বসবাসরতরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। কমল দে, সময় সংবাদ, খাগড়াছড়ি। আগামী বর্ষা মৌসুমের আগেই ভূমিদস্যুদের কবল থেকে দক্ষিণ ঢাকার খাল উদ্ধারের আশ্বাস দিলেন মেয়র ফজলে নূর তাপস। দুটি খালের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। বছরের পর বছর বিষয়টি সমাধান না হওয়ায় ক্ষোভও জানান তিনি। দেখে বোঝার উপায় না থাকলেও এটি একটি খাল। ভূমিদস্যুদের অপতৎপরতায় পরিণত হয়েছে ভাগাড়ে। একই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা 11টি খালের। মঙ্গলবার সকালে ত্রিমোহনী জিরানি খাল ও শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কার্যক্রম পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পুনরুদ্ধার করে রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেই 11টি খাল রয়েছে সেই খালগুলো পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম আমরা আরম্ভ করেছি। আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই আমাদের নিজ অর্থায়নেই আমরা এই খালগুলো দখলমুক্ত করব। ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মেয়র। যারা ভূমি অবৈধভাবে দখল করেছে তাদেরকে বিরুদ্ধে জেলা প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী। এদিকে খাল দখলমুক্ত করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। যদি এই খালটা হয় তাহলে এখানে পানি জমবে না, সেই ক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে। আমরা চাই সুস্থ একটা মাপ হয়ে এই জায়গায় সুন্দর একটা খালুক। পানি কাঞ্জি যত কিছু করে এই যে মনে করেন বাড়ি ঘরের কাম কাজ মালপত্র অনেক কিছু কষ্ট হইতেছে। খালটা যদি ক্লিয়ার থাকে, কোনো ময়লা ময়লা না থাকে, তাই তো পানিটা খাল দেওয়া চলে যায়, তাতে আর কোনো সমস্যা হয় না। আবার যেন খাল দখল করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর দাবি তাদের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সময় ভাঙা হতে পারে নদীর দখল করে গড়ে ওঠা এমপি আসলামে মাইশা পাওয়ার প্লান্ট ও আরিশা ইকোনমিক জোন। বিআইডব্লিউটি দেরি করলে যে কোনো দিন নদী রক্ষা কমিশনই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে যাবে উচ্ছেদে। এদিকে নদী কমিশন, নৌ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ সহ কয়েকটি সরকারি সংস্থা নিয়ে এমপি আসলামের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করেছেন কমিশনের চেয়ারম্যান। মাহমুদ রাকিবের রিপোর্ট। এবছরের ৩রা ও ৪ঠা মার্চ তুরাগ ও বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের অবৈধ অংশে উচ্ছেদ চালাতে গেলে যৌথ জরিপের দাবি তুলে তাতে বাধা দেন প্রতিষ্ঠান দুটির মালিক এমপি আসলাম। বিআইডব্লিউটিকে অবহিত করছি যে তোমার যদি কোনো নদী থাকে তুমি ভাই আমারে চিহ্নিত করে দিয়ে যাও। তার দাবি অনুযায়ী সংশ্লিষ্ট 8টি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন ও দফায় দফায় সব পক্ষকে সাথে নিয়ে যৌথ জরিপ করে নদী কমিশন প্রতিবেদনে জানায় মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন নদীর 54 একর জায়গা দখল করে রেখেছে। তবে এমপি আসলাম সংস্থাগুলোকে প্রতিপক্ষ আখ্যায়িত করে এবারও প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। পাশাপাশি সংবাদ সম্মেলনে বিএডব্লিউটিএ, নৌ মন্ত্রণালয় ও নদী কমিশনকে নিয়ে বিষোদ্গার করেন। জাতীয় নদী কমিশন কেন প্রতিপক্ষ? এটি আপনার বেতন ভাতা আসে নৌ মন্ত্রণালয় থেকে। সরকারি সংস্থা নিয়ে একজন এমপির এমন মন্তব্যকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সংস্থাগুলো। এটা তো প্রমাণিত সত্য। দখল করার পরও যে আচরণ তিনি করছেন, এই আচরণ তো আমি মনে করি যে এটি সংযত হওয়া উচিত। রাষ্ট্রবিরোধী তো বটেই, এই ধরনের আচরণ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এটি নিয়ে ব্যক্তিগত আক্রমণ, প্রতিষ্ঠানকে আক্রমণ, প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলা, এইটা পদের অপব্যবহার। আমাদের আইনেই বলে দেওয়া আছে গভর্নমেন্ট আমাদের অর্থায়ন করবে, সেই অর্থায়নটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে আসে। বিআইডব্লিউটিএ কারো প্রতিপক্ষ নয়, আমাদের দায়িত্ব দেওয়া আছে সরকার থেকে এবং আমাদের আইন অনুযায়ী আমাদের যে দায়িত্বগুলো আছে তা আমাদের পালন করতেই হবে। বিএডব্লিউটিএ উচ্ছেদের আগে আদালতের বিষয়গুলো আরও যাচাই করার কথা বললেও নদী কমিশন বলছে তার কোনো প্রয়োজন নেই। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন উচ্ছেদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। টিল নাও আদালতের বা কোনোভাবে কোনো প্রক্রিয়ায় বা সরকারের তরফ থেকেও এইটি নিয়ে কোনো বাধা নেই। উচ্ছেদ অভিযানে তারা যেতে পারেন। সবগুলো বিষয় যখন নিষ্পত্তি হয়ে যাবে আমার মনে হয় তারপরেই আমাদের যাওয়া ভালো হবে, কারণ আইনগতভাবে আমরা কোনো বাধ্যবাধকতার মাঝে যে
এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করতে চাচ্ছি না। বিএডব্লিউডি যদি বলে যারা উচ্ছেদ করতে পারছেন না, জাতীয় নদী রক্ষা কমিশনও উচ্ছেদে যেতে পারে। তুরাগের মিরপুর অংশ এমপি আসলামের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 10 কেজি ওজন কমিয়ে অনুশীলনে মাশরাফি, 8.5 মাস পর বোলিং শুরু করলেও ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াই চ্যালেঞ্জ নড়াইল এক্সপ্রেসের। দেশের কোনো হাসপাতালেই এইডস আক্রান্তদের পূর্ণাঙ্গ সেবা দেওয়া হচ্ছে না। জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে 25টি শয্যা থাকলেও নেই আইসিইউ, পর্যাপ্ত চিকিৎসক ও সর্বাধুনিক ল্যাব। এমনকি চিকিৎসা শুরুর আগে দরকারি 15টি পরীক্ষা সম্পন্ন করতে রোগীদের ঘুরতে হয় হাসপাতাল থেকে হাসপাতালে। বিশ্ব এইডস দিবসে মুজাহিদ শুভর রিপোর্ট। 19 বছরের প্রবাস জীবনের ইতি টানতে বাধ্য হয়েছেন দেশে এইচআইভি শনাক্ত হওয়া এই মধ্যবয়সী। স্ত্রী আক্রান্ত হওয়ার পাশাপাশি নিজে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় আফসোসের শেষ নেই ভুক্তভোগীর। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, পরিবারও ক্ষতি, সব দিক দিয়ে এলোমেলো হয়ে গেছে। আমার ছেলেরা ছোট হয়ে যাবে, এই টেনশনগুলি যখন আসে বুকের ব্যথা উঠে যায়, মাথা কি করে করতে পারি না। তবে আক্রান্তদের সকল পরীক্ষা নিরীক্ষার সুযোগ জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদেরকে বাইরে পাঠাইতে হচ্ছে। চেস্ট এক্সরে, CD4 সেল কাউন্টার, ক্রস ম্যাচিং, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলির এখানে ব্যবস্থা করা গেলে অবশ্যই আমাদের এই রোগীদের হয়রানি অনেকটাই কমবে। তবে এইডস রোগীদের সর্বাধুনিক সেবা নিশ্চিতে সংক্রামক ব্যাধি হাসপাতালকে আধুনিকায়নের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। আরও কিভাবে শয্যার সংখ্যা বাড়ানো যায়, সুযোগ সুবিধা বাড়ানো যায়, রিনোভেশন করা যায়, সার্ভিস ডেলিভারি বাড়ানো যায় ইত্যাদির পরিকল্পনা ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম থেকে রয়েছে। এদিকে সংক্রমণ রোধে সরকারের সঙ্গে কাজ করছে কেয়ার বাংলাদেশ। এই কাজগুলোর মাধ্যমে আমরা চাচ্ছি যে যারা এইচআইভি পজিটিভ এবং যারা শিরায় মাদক গ্রহণকারী তাদেরকে তারা স্বাভাবিক জীবনে তারা ফিরে যেতে পারে। সংক্রামক ব্যাধি হাসপাতালের এইডস ওয়ার্ডের 25 শয্যার অধিকাংশই ফাঁকা থাকে সারা বছর। রোগীরা কিছুটা ভালো বোধ করলেই বাসায় চলে যান। চিকিৎসকের পরামর্শ মানেন না, নিয়মমতো ওষুধও সেবন করেন না। আর এ কারণেই গত 5 বছরে 136 জন এইডস রোগী মৃত্যুর শিকার হয়েছেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। হ্যামস্ট্রিংয়ে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাশরাফি বিন মর্তজা। মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি করেছেন বোলিং অনুশীলন। 10 কেজি ওজন কমানো মাশরাফির লক্ষ্য দ্রুততম সময়ে ফিট হওয়া। মাশরাফির অনুশীলন তত্ত্বাবধান করা বিসিবি ট্রেনার তুষারকান্তি হালদার বলেছেন, চাইলে বঙ্গবন্ধু টি-20 কাপে মাঠে ফিরতে পারবেন নড়াইল এক্সপ্রেস। চোট জর্জর তার পুরো ক্যারিয়ার, হোঁচট খেলেও বারবার ফিরে এসেছেন নতুন উদ্যম নিয়ে। তিনি মাশরাফি বলেই আরও একবার মাঠে ফেরার লড়াইটাকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। করোনার আঘাত লেগেছিল মাশরাফির পরিবারেও। নিজে আক্রান্ত হবার পর 2 সন্তানও ভুগেছে দীর্ঘদিন। সুস্থ হয়ে গেল অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করলেও ছিটকে যান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। প্রায় 6 সপ্তাহ পর আবার শুরু করেছেন অনুশীলন। করোনা নেগেটিভ সনদ বিসিবিতে জমা দিয়ে পেয়েছেন অনুমতি। মাশরাফির অনুশীলন তত্ত্বাবধান করছেন বিসিবি ট্রেনার তুষারকান্তি হাওলাদার। আপাতত ফিটনেস ফিরে পাওয়াই চ্যালেঞ্জ মাশরাফির। ওর মতো বোলিং করেছে, বাট এমনি ফিটনেসের ব্যাপারে যদি বলেন তাহলে সেটা এখনো সময় লাগার কথা। যেভাবে প্র্যাকটিস করতেছে এইভাবে যদি নিয়ে ফিটনেসটা করে অবশ্যই সে ফিরতে পারবে, কারণ তার টেকনিক নিয়ে তো তার তেমন কোনো সমস্যা নেই। সমস্যাটা যা ফিটনেসে, সে একটু কাজ করে সিস্টেমেটিক্যালি, অবশ্যই সে ফিরতে পারবে। প্রায় 8.5 মাস পর বল হাতে নিলেও ছিল না কোনো জড়তা। বোলিং অনুশীলনে শুরু করেন ছোট রানাপে, ধীরে ধীরে বাড়ান গতি আর রানআপ। প্রথম দিন 4 ওভার বোলিং করেছেন মাশরাফি। মাঠে ফিরতে দেখে সবার কৌতূহল, বঙ্গবন্ধু টি-20 কাপে খেলবেন কি নড়াইল এক্সপ্রেস। এটা আসলে ফিটনেসের ব্যাপারটা এমন, সেটা ওর ব্যাপারে, ও অন্য রকমের একটা ব্যাপার। ও মাশরাফি, অতএব ওর বেলায় ও অনেক কিছুই করতে পারে। এখন ওর ডিসিশন, ও যে কী করবে, ও খেলতে চাইলেও খেলবে, এবং সেটা তো এখানে 4 ওভার বোলিংয়ের একটা ব্যাপার। এখন সে কম ওভারটা যদি ও কাভার করতে পারে, সেটা ওর ম্যাচ ফিটনেসের ওর ব্যাপার।
সবশেষ গেল মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন ম্যাশ। ফিটনেস ফিরে পেলে তাকে দেখা যেতে পারে বঙ্গবন্ধু টি-20 কাপে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে 5 দলের কেউ চাইলে দলে নিতে পারবে দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ককে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গল ছেড়ে ভাগাড়ে ঘুরছে বন্য হাতির পাল। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় আম্পারা শহরে প্রতিদিনই চোখে পড়ছে এমন দৃশ্য। অনাহারে থাকা হাতিগুলো এভাবেই খাবার খুঁজতে বাধ্য হচ্ছে। হাতিদের বাঁচাতে দেশটির সরকারকে এগিয়ে আসার তাগিদ পরিবেশবাদীদের। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ময়লার ভাগাড়। বন জঙ্গলে পর্যাপ্ত খাবার না পেয়ে আবর্জনার এসব স্তূপ ঘেটেই প্রতিদিনের খাবারের চাহিদা মেটাচ্ছে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় আম্পারা জেলার একদল হাতি। কিন্তু এসব আবর্জনার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে প্লাস্টিক, যা খাবারের সঙ্গে চলে যায় হাতির পেটে। ক্ষতিকর উপাদানের কারণে ঝুঁকির মুখে পড়ছে এসব প্রাণীগুলো। 2019 সালে মৃত বেশিরভাগ হাতির পেটেই ক্ষতিকর প্লাস্টিক পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এভাবে খাবার সংগ্রহ বন্ধ করা না গেলে অনেক হাতিরই অকাল মৃত্যু হতে পারে। জঙ্গলের হাতিগুলো এ ময়লার ভাগাড়ে আসে খাবার খুঁজতে, কিন্তু এসব ওদের হজম হয় না। হাতির মৃত্যুর সংখ্যা তাই ক্রমেই বাড়ছে। স্থানীয় সরকার বর্জ্য ব্যবস্থাপনার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। আশা করি এতে কিছুটা হলেও কাজ হবে। আম্পারায় প্রায় 2,20 লাখ মানুষের বাস, আর হাতি রয়েছে 7,500। অনেক সময় খাবারের অভাবে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে, আর এতে সাধারণ গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ তাদের। এজন্য প্রাণীগুলো যেন পর্যাপ্ত খাবার পায় তার পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। কোনো পরিকল্পনা এখনো নেই, তবে সরকার এটি নিয়ে কাজ শুরু করলে অবশ্যই হাতিগুলো এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে রক্ষা পাবে। মানুষের সঙ্গেও হাতির সংঘর্ষ দিন দিন বেড়েই চলেছে, এতে করে প্রতিবেশী গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2019 সালে রেকর্ড 361টি হাতি মারা যায় আম্পারায়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিজয়ের মাসেই দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলে মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরায়। রোড ও রেড স্ল্যাব বসবে দ্রুত গতিতে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। এবং সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গ ভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যেই আসবে করোনার টিকা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।